আজকে 1টা 15 থেকে 1:30টার দিকে হিয়ারিং হলো। তো দ্রুত ওবিসি সমস্যার সমাধান এবং শূন্যপদ প্রকাশের দাবিতে এবং নিয়োগের দাবিতে আজকের যে অবস্থান আমাদের বারে বারে হিয়ারিং করে আজকে সেই অবস্থানটা ছিনিয়ে নিলাম আমরা কলকাতা কলেজ স্কোয়ারে, কলেজ স্ট্রিটে 16, 17, 18 খুব সম্ভব। শুক্র, শনি, রবি এই 3 দিন 12টা থেকে 5টা রাতে স্টে নয় অবস্থানের অনুমতি কলকাতা হাইকোর্ট থেকে আমরা পেয়েছি। তো এটা কিভাবে ফুটিয়ে তোলা যায়, এটা কিভাবে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে ইনোভেটিভ আইডিয়া এবং যেমনভাবে আমরা একদিনের যে পারমিশনটা পেয়েছিলাম চপ শিল্প করে আমরা সবার সামনে তুলে ধরেছিলাম, হ্যাঁ চপ শিল্প তুলে ধরেছিলাম, সেই বিষয়টা এই 3 দিন আমরা কিভাবে ফুটিয়ে তুলতে পারি সেটা আপনাদের প্রত্যেকেরই সুচিন্তিত মতামত পাবো এই আশা রাখি। সবাই এই 3 দিন 12টা থেকে 5টা পর্যন্ত কিভাবে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে কেমনভাবে কোনভাবে ইনোভেটিভ আইডিয়া আমরা ইউজ করতে পারি, যেগুলো কিছু মানুষ আছে যারা হচ্ছে সম্পূর্ণরূপে এরা হ্যালো 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 ঠিক আছে আরে শুনতে পাচ্ছি না, আপনি দাদা যাচ্ছে দাদা ফোন করলো 5 মিনিটে। তো আমরা ইতিমধ্যে কিন্তু একটা মামলার রায় পেয়েছি। এই লাইভটা সত্যি কথা বলতে কি শুধু 2022 প্রাথমিক টেট উত্তীর্ণরা দেখে না, অনেকেই আছে এই টেট উত্তীর্ণের মাঝে, অনেকেই অবৈধভাবে ডিগ্রি অর্জন বা বিভিন্নভাবে তারা ট্রেনিং দিয়ে মানে 2 বছরের ডিএলএড নয় এমন অনেকে আছে গ্রুপে। বিভিন্ন রকম বিশৃঙ্খল পরিস্থিতি ঐক্যমঞ্চকে ভেঙে দেওয়ার চিন্তাভাবনা এরকম করে। ইতিমধ্যে আমরা কয়েকটা গ্রুপের খোঁজ পেয়েছি, কিছু বিএড 21, 23 এরকম জাতীয় কিছু ক্যান্ডিডেট যারা আছে আলাদা করে গ্রুপ করে এরা এই 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের যে ঐক্যবদ্ধ আন্দোলন সেটা ভেঙে দেওয়ার চেষ্টা করছে। তারা এতদিন পর্যন্ত 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ যে একের পর এক কর্মসূচিগুলোর মাধ্যমে সভাপতির সাথে দেখা একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আমাদের কথা বলা আছে, সেখান থেকে আবার কথা শুরু করব। আমরা অপেক্ষা করছিলাম এই কয়েকটা মাসের জন্য। আর ওবিসির সমস্যাটা অনেকে ভাবছেন যে ওবিসি কেসটা হয়তো আরও টানবে, কিন্তু আমি এটুকু আমার পক্ষ থেকে বলছি ওবিসি কেস ওই পর্যন্ত যাবে না। ডিটেলস বলছি না, এসএসসি কিন্তু এক্ষুনি এসএসসি 26,000-এর রিক্রুটমেন্টের কিন্তু নোটিফিকেশান জারি করতে হবে, তার আগে ওবিসি সমস্যার সমাধানটা করবে। জনশুনানি চলছে, খুব তাড়াতাড়ি ওয়েবসাইটে আমরা পেয়ে যাব, এটা প্রধান কথা। আর যে কথাটা আমি বললো প্রত্যেককে যে কোনোভাবেই এই যে আলাদা করে কিছু আগাছা এরা বাইরে গ্রুপ তৈরি করছে করে এই বিএড ক্যান্ডিডেট বা এই সব জাতীয়, আমরা কোনোভাবেই আমরা কম্পিটিশান বাড়াবো না। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি কম্পিটিশান বাড়াবো না, আমরা নিজের জায়গায় ঠিক থাকুন। আজকে ইতিমধ্যে আমরা পারমিশন পেয়েছি কলকাতা হাইকোর্টের অর্ডারে। আপনারা প্রত্যেকের জেলায় একটা জেলায় একদিন ভাগ করে নেবেন, প্রত্যেকে যদি আসতে পারেন প্রত্যেক দিন খুবই ভালো। এবং এই যে 3টে দিন কিভাবে সুন্দরভাবে এই 3টে দিন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে সারা বাংলায় সাড়া ফেলতে পারি, সারা বাংলার মানুষের কাছে আমরা দেখাতে পারি আমাদের দাবি, সেটা কিন্তু করতে হবে। আর কলেজ স্কোয়ার এমন জায়গা, শিক্ষক থেকে শিক্ষাকর্মী থেকে শিক্ষাবিদ থেকে এই জায়গাটা কিন্তু সবাই চুজ করে। কলেজ স্কোয়ারটা প্রত্যেকেরই জায়গা, কলেজ স্ট্রিট। তো এই জায়গাটা পাওয়া আমাদের অনেক ভাগ্যের। এই জায়গাটা কাজে লাগান, অবস্থান করানো হয়েছে বারে বারে, এর ভিতরে অনেক পরিশ্রম আছে, অনেক পরিশ্রম রয়েছে। যারা বিভিন্নভাবে নেগেটিভ কথাবার্তা বলে বিভিন্নভাবে গ্রুপে কন্ট্রোভার্সি তৈরি করার চেষ্টা করছে, যারা কন্ট্রোভার্সি করার চেষ্টা করছে তাদেরকে রুখে দিন। এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা কোনোদিন রাজপথে আসেনি, শুধুমাত্র ফেসবুকে তাদের কাজ হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন রকম মানে কন্ট্রোভার্সি তৈরি করা, নেগেটিভ কথাবার্তা করা, নোটিশ আসবে না, এই আসবে না, একটা কিছু শেয়ার করলে নোটিশ আসবে না। তো আমরা যারা টেট পাস আছি এদেরকে মার্ক করুন, এদেরকে প্রত্যেককেই মার্ক করুন।
বুঝতে পারছি না ফোন সাইলেন্ট কেন করো, এখানে প্রচুর গরম, বুঝতে পারছি না কোনোভাবে। দেখুন কে কি বলছে, যারা টেট উত্তীর্ণ তাদের উদ্দেশ্যে বলছে, যখন এ যাবৎকালের প্রাথমিক টেট কোয়ালিফাই করে আজকে 2009 বলুন, 2016 বলুন, 2012 বলুন, আর 2017 বলুন, আজকে বলুন তো কারা বসে আছে? ম্যাক্সিমাম কিন্তু কর্মসংস্থান পেয়েছে। আগামী দিনে লড়াইটা চালিয়ে যেতে হবে। গভর্নমেন্ট যেদিন মনে হবে সেদিন দেবে। এই ধরনের এরা অ্যাকচুয়ালি টেট উত্তীর্ণ নয়, পরিষ্কারভাবে জানাচ্ছি। ফেসবুকে এক শ্রেণী আছে, ফেসবুকে আন্দোলন করে, ফেসবুকে কমেন্ট করে যারা টেট উত্তীর্ণ আছে তাদের মনটা ভেঙে দেবে। আপনারা এর বিরুদ্ধে কমেন্টগুলো করুন, নিজের যুক্তিসঙ্গত জবাব দিন। এক শ্রেণী আছে আপনার এই যে তৈরি বাগান, এই যে সুন্দর বাগানটা ভেঙে নষ্ট করে দেবে। এই সেশন যারা আছে, যারা টেট পাস করেছিল তখন ডিএলএড ছিল না, ভালো করে বলছে প্রত্যেকেরই মার্ক আছে। যারা ডিএলএড ছিল না তারা পরবর্তীকালে ডিএলএড ভর্তি হয়ে এই গ্রুপগুলো যত ভেঙে দিতে পারবে, যত দেরি হবে তাদের লাভ, তাদের ডিএলএডও কমপ্লিট হয়ে যাবে এর মধ্যে। কিন্তু এই সুযোগ আমরা দেবো না। দেখুন সামনের দিনে কিন্তু বড় বড়, শুধু এই আন্দোলন নয়, বড় বড় আইনি পদক্ষেপ কিন্তু আমরা নিচ্ছি কম্পিটিশন যাতে কমে। সেক্ষেত্রে কারোর খারাপ লাগলো, কেউ দুটো একটা কাঁচা বাজে কথা বলে গেল, সেটা আমরা কিন্তু কর্ণপাত করব না। 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ যারা 2 বছরের ডিএলএড আছে তাদেরকে বলবো আমরা ঐক্যবদ্ধ হয়ে যান। হ্যাঁ আয়েশা ম্যাডাম, থ্যাংক ইউ। তারা ঐক্যবদ্ধ হয়ে যান। টেট উত্তীর্ণ যারা আছে প্রত্যেকেরই, যেহেতু একটা দীর্ঘ বছর পর নিয়োগ হচ্ছে, প্রত্যেকেরই যাতে চাকরিতে জয়েন করতে পারে, প্রত্যেকেই যাতে অন্তত এইবারে যে 2026 সালের ভোটে তারা ডিউটিতে যেতে পারে, সেই জন্য লড়াইটা হচ্ছে। আর যারা এইসব নেগেটিভ কথাবার্তা বিভিন্ন গ্রুপে ছড়াচ্ছে, হবে না, সরকারের ইচ্ছে হলে দেবে, এইগুলো করলে আর তাহলে বাড়িতে বসে থাকি। এই রোদে এই তীব্র রোদে মানুষ থাকতে পারছে না। সেই রোদে তাহলে এই গত 5 দিন ধরে আমরা ঘুরছি। কোনোবার অনিমেষ আছে, কোনোবার সুভাষ স্যার আছে, কোনোবার অদিতি, কোনোবার পার্থজিৎ, কোনোবার অন্যান্যরা এই হাইকোর্টে আসছে। আজকে আবার ডিপিএসসিতে গেছে চোরেশ্বর এবং আমাদের সুশোভন। কি দরকার বলুন তো, মাইলকে মাইল। গতকাল মুখ্যমন্ত্রীর আসার কথা শুনে শামশেরগঞ্জে পৌঁছে গেছে একটা পুরো টিম, হাকিম শ্রীকান্ত মিলে মুর্শিদাবাদের টিম। সেই টিম আবার 1 সপ্তাহ ধরে আমরা আলোচনা করেছি মুখ্যমন্ত্রী যাওয়ার কথা শুনে, যে ওখানটা কী দিদি দিদি করে চিৎকার করলো, দিদি শুনেওছে। যদি এগুলো না করে বাড়িতে বসে থাকলে, ঘুমায় থাকলে কোনো ব্যাপার না, কিন্তু যারা কাজ করছে তাদের নামে যদি এমন করে এইসব আগাছাড়া যদি এমন করে, আপনারা এদেরকে পুরোপুরি ব্লক করুন। আমরা তো বাড়িতে বসে থাকতে পারি, বলুন আসার কি দরকার বলুন। সকালে একদম সত্যি কথা বলতে কি, এই দুপুর কটা বাজে এখন 2:30টা বাজে। আমি সকালেও এক ব্যাস টিউশনি পড়িয়ে তাড়াহুড়ো করে ছুটে চলে এসেছি। আমি সত্যি কথা বলতে কি ভাত খাইনি। একজন পাস্তা দিল, সেই পাস্তা খেলাম, এখনও কিন্তু ভাত খাওয়া হয়নি। তো এগুলো কি দরকার আসার? এগুলো যদি কোনো কিছুই যদি অর্থ না থাকে, আজকে প্রত্যেকরাই জানেন যে এই 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের কথা এই কাগজে বলুন, মানে প্রিন্ট মিডিয়া বলুন, বৈদ্যুতিন মিডিয়া বলুন, এটা কিন্তু পুরোপুরি আপনাদের যারা এই এখনও পর্যন্ত আন্দোলনে আছেন তাদের জন্য কিন্তু এই আমরা আজকে অন্তত ওবিসি সমস্যা মিটে গেলে অন্তত নোটিফিকেশানটা কিন্তু আমাদের আগে আসবে, এটা মাথায় রাখবেন। আর পরে যারা ডিএলএড করছে, যারা বিভিন্ন গ্রুপ ভাঙার চেষ্টা করছে, এই অপচেষ্টা কিন্তু বন্ধ হবে, এটা মাথায় রাখবেন। সবগুলো কিন্তু লাইভে বলা হয় না। কম্পিটিশান কী করে কমাতে হয় সেটা আমরা ভালো করে জানি। 52,200 হবে না, এটা আমি কমপ্লিটলি বলছি, এবং এর থেকেও যাতে কম হয় সে বিষয়টা আমাদের মাথায় আছে। সামনের দিনে মানে যেগুলো কনফারেন্স করছি সেগুলো সবার সামনে তো এখন বলা সম্ভব নয়। টেট উত্তীর্ণদের স্বার্থে 2 বছরের টেট উত্তীর্ণদের, 2 বছরের ডিএলএড পূর্ণ প্রশিক্ষিত টেট উত্তীর্ণদের স্বার্থে লড়াইটা হবে একদম। 3 দিনে এই যে সামনের যে 3 দিন আসছে, এই 3 দিন কি করে ফুটিয়ে তুলবেন? গতবারে যেমন একদিনেরা পারমিশন পেয়েছিলাম, আমরা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলাম। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের পেজেও আমাদের আন্দোলনটা দেখিয়েছিল। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণটা দরকার। আর এটাও জানানোর দরকার, আমরা কোনো রাজনৈতিক দলের মদতপুষ্ট নয়, সম্পূর্ণ অরাজনৈতিক একটা সংগঠন। 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ পুরোপুরি অরাজনৈতিক একটা সংগঠন। আমরা চাইব বিভিন্ন শিক্ষাবিদ, বিভিন্ন শিক্ষার সাথে যুক্ত বিশিষ্টজনদের আমাদের এই অবস্থানে আসার জন্য আমরা আমন্ত্রণ করব। হয়তো কালকে আমরা হয়তো একটা জেলা প্রত্যেকটা 23 জেলার মিটিং ডাকতে পারি। সবাই নিজের তৈরি হন। 16, 17, 18 শুক্র, শনি, রবি এই 3 দিন 12টা থেকে 5টা, সকালে বেরোলেও হয়ে যাবে।
সে 12টার জায়গায় 11টা হলো, সে ব্যাপারটা আলাদা, সে 1 ঘন্টা এধার ওধার হবে, কোনো চাপ নেই। গতকাল রাতে সুভাষ স্যার, আমরা হয়তো বললে অনেকে রাগ করেন, ও চলতে পারে না, হারলে রাত্রে ঘুমাতে পারে না। পার্থ কল করেছে 4:30টার দিকে আমাকে কনফারেন্স নিয়ে সুভাষ স্যারকে কনফারেন্স নিল। সে পড়াতে সে রেখে দিয়ে ছুটে চলে এলো কলকাতা হাইকোর্টে, যদি অর্ডারটা পাওয়া যায়। যেহেতু ও সাইন না করলে রিট পিটিশন হবে না, আবার রিট পিটিশন করা হলো কালকে করে, আজকে মামলা মেনশন করে হিয়ারিং করানো হলো, করে এই অর্ডার পেয়েছি আমরা, চূড়ান্ত পর্যায়ে অর্ডার পেয়েছি। এবার আপনারা কিভাবে ফুটিয়ে তুলবেন, জেলায় জেলায় আলোচনা করুন। এই 3টে দিন কিভাবে ফুটিয়ে তুলবেন, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, ওবিসি সমস্যা, আমরা পুরোপুরি অরাজনৈতিক একটা সংগঠন, এগুলো লেখনির মাধ্যমে ফুটিয়ে তুলুন। কেউ যদি পুরুলিয়া থেকে আসেন, লিখুন পুরুলিয়া থেকে আসছি আমি দিদি, আমি এই অবস্থা আমার। কেউ বর্ধমান থেকে এলে বর্ধমান কথা, কেউ উত্তরবঙ্গ থেকে এলে উত্তরবঙ্গের কথা, এগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করুন। কেউ চপ শিল্প, কেউ মশলামুড়ি শিল্প, এগুলো ফুটিয়ে তুলুন। এইভাবে এই গণতান্ত্রিক পদ্ধতিতে একটা শান্তিপূর্ণ অবস্থান, এই ছাড়া আমরা কি করতে পারি? অনেকে বলে আন্দোলন না করলে, মানে আন্দোলন করে হবে না, আন্দোলন করেই সম্ভব। আজকে যে পর্যায়ে আছি, আমরা বিভিন্ন দপ্তরে গিয়ে কথা বলে যেটুকু জেনেছি, দেখুন নোটিফিকেশান কিন্তু প্রাইমারিতে আসবে, এবারেই আসবে। আর ওবিসি সমস্যা নিয়ে যেটা আপনারা বলছেন, ওবিসি সমস্যা কিন্তু অনেকটাই, কিন্তু ওবিসির যে কাজ, যে চূড়ান্ত পর্যায়ে কিন্তু চলে এসছে। 100 কটা পরপর হিয়ারিংটা হয়ে গেলেই, এই জনশুনানিটা হয়ে গেলে ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন। এবং সরকারের কাছে অনগ্রসর আয়োগ থেকে সরকারের কাছে ওরা হয়তো সমস্ত তথ্যগুলো তুলে দেবে, সরকার সেই মতো সিদ্ধান্ত নেবে। এটা নিয়ে চাপ নেই যে এখান থেকে 3 মাস পরে কি 2 মাস পরে হিয়ারিং হবে, তাই সম্পূর্ণ হবে। ইচ্ছে করলে রাজ্য সরকার আগে নিয়ে এসে মেনশন করে মামলাটা করতে পারে, বা আমরা এই সঠিক পদ্ধতিতে, প্রপার পদ্ধতিতে এই মানে ওবিসিদের আমরা এই লিস্টে এদেরকে ওবিসি অন্তর্ভুক্ত করেছি। ঠিক আছে, ওটা নিয়ে ভাবতে হবে না, ওবিসি সমস্যা মিটে যাবে। এই 3টে দিনে কি করা যায় আপনারা ভাবুন, প্রত্যেকেই ভাবুন। যারা টেট উত্তীর্ণ আছেন তারাই ভাবুন, যারা পরে ট্রেনিং করছে এরা বিভিন্নভাবে আরও দেরি করতে পারলে 1 বছর তাদের ক্ষেত্রে ভালো, তারা একদম হাসতে হাসতে জয়েন করবে, হাসতে হাসতে তারা ইন্টারভিউ যাবে, যাতে এপিসি ভবনের সামনে ইন্টারভিউয়ের লাইনটা কম হয়। সরকারের ইচ্ছে নেই, কিন্তু ভোটের আগে একটা নিয়োগ হবে। আমাদের সবচেয়ে প্রধান কয়েকটা দিক হলো, প্রথম হচ্ছে একটা বিধানসভা ভোট সামনে আছে, আর দ্বিতীয় হচ্ছে দীর্ঘদিন ওবিসি সমস্যার কারণে নিয়োগ হয়নি। ভোটের আগে কিন্তু সরকারের কিন্তু একটা নিয়োগ করে দেখাতেই হবে। দেখুন, হয়তো রাজনীতিটা এখন অন্য জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, ধর্মের রাজনীতি, কিন্তু প্রত্যেক ধর্মের মানুষই কিন্তু এটি উত্তীর্ণ হয়ে আছে, তাই নিয়োগটা কিন্তু দিতে হবে। সবাই কিন্তু আস্তে আস্তে মুখ খোলা শুরু করেছে, এটা সরকারেরও জানতে বাকি নেই। একটা বড় নিয়োগ হবে, যেটুকু আমি যা শুনতে পাচ্ছি মুখের কথায়, যে প্রাথমিক টেট উত্তীর্ণদের কিন্তু একটা নিয়োগ হবে। সরকার তারা মানে এই যে ভোট এসে গেছে, 8-9 মাসের মধ্যে ভোটের হবে, এখন নতুন করে 2টো করে পরীক্ষা নিয়ে অন্যান্য ক্ষেত্রে নোটিফিকেশান দেওয়াটা খুব চাপের থাকবে। কিন্তু প্রাইমারি নোটিফিকেশান দেওয়াটা কোনো চাপের না, কারণ প্রাইমারিটা অলরেডি প্রসেস কিন্তু একটা মেন প্রসেস কমপ্লিট হয়ে আছে, এই টেট উত্তীর্ণরা হয়ে আছে, শুধুমাত্র ইন্টারভিউ প্যানেল। এটা কোনো ব্যাপার না, এটা 2-3 মাসের মধ্যে কমপ্লিট করে দেবে। 2 থেকে 3 মাসের মধ্যে পর্ষদ সভাপতি যেটা বলেছিলেন, যে 2 থেকে 3 মাস সময় দিলে আমি দিন-রাত ইন্টারভিউ করাবো, দিন-রাত ইন্টারভিউ হবে। এপিসি ভবনে দিন-রাত ইন্টারভিউ হবে। এপিসি ভবন থেকে আপনার ইন্টারভিউয়ে আপনি মানে সফলতা হলে ওখান থেকে আপনার ডিপিএসসিতে যাবেন, ডিপিএসসি থেকে স্কুল চুজ হয়ে যাবে, আপনার কোন স্কুলে পড়বে কি পড়বে এগুলো ওখান থেকে হয়ে যাবে তাড়াহুড়ো করে। সকাল থেকে কোনো 10টা-11টা না, একদম 8টা-9টা থেকে শুরু হয়ে যাবে ইন্টারভিউ। সুতরাং এটা নিয়ে অনেকে অনেক কিছু বলবে, যারা টেট পাস না তারা, বা এইসব কিছু শ্রেণীর সবাই না, যারা প্রশ্নমূল মামলার সঙ্গে যুক্ত আছে সবাই খারাপ না, কিছু কিছু ছেলেমেয়েরা এইসব নেগেটিভ ছড়ায়। যারা এই পরবর্তীকালে ডিএলএড করছে এরাও কিছু জন ছাড়ায়, প্রত্যেকে খারাপ না, 2-1 জন আছে যারা এই বিকৃত মস্তিষ্ক, তারা এই বিভিন্ন কমেন্ট করে। তারা চায় যে গ্রুপটা, এই 22 স্টেটের গ্রুপটা যদি দ্বিখণ্ডিত করা যায়, 22 স্টেটের গ্রুপটা যদি ভেঙে দেওয়া যায়, তাহলে আর রাস্তায় আন্দোলন হবে না, যে যার মতো ঘুরবে। কেউ এই ধর্নার জন্য কলকাতা হাইকোর্টে মাসের পর মাস হাঁটবে না, কেউ বিএডের সার্টিফিকেট বাতিলের জন্য এগোবে না, কেউ ম্যাট 1594 2014 সালে 6 নম্বর প্রশ্নর বিরুদ্ধে কেউ যাবে না, কেউ 2022 প্রশ্নভুল মামলার বিরুদ্ধে মামলা করবে না। এগুলো সংগঠনের মাধ্যমে আমরা করতে পারছি, উত্তীর্ণরা পাশে আছে বলে। এবার এটা যদি বিশৃঙ্খলায় আমরা হাত উঁচু করে দিই, যে যার মতো থাকবে, কবে নোটিফিকেশান আসবে কেউ জানে না। তাই আমরা যারা টেট উত্তীর্ণ তারা নিজের কথা ভাবুন, যারা প্রাথমিক টেট উত্তীর্ণ ডিএলএড যারা আছেন তারা নিজের কথা ভাবুন, সামনের দিনে কি করে নোটিফিকেশান আনবেন সেই কথাটা ভাবুন। আর অনেকে বলবে যে এবার হবে না,
এবার হবে না, ও ক বছর অপেক্ষা করতে হবে। আমাদের অপেক্ষা করার সময় শেষ, আমাদের অপেক্ষার সময় শেষ। আমাদের যে মানে অপেক্ষা বলুন, যে বঞ্চনার শিকার বলুন, সেগুলো শেষ হয়ে গেছে। এবার আমাদের সুখের সময় আসবে, এবার আমাদের সুখের সময় আসবে। এখন বই বের করার সময় আসবে খুব দ্রুত। যদি আমরা প্রচারে না থাকতে পারি, যদি আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ না করে থেমে থাকি, বাড়িতে বসে থাকি, তাহলে মনে করবেন ওবিসি সমস্যা মিটে গেলেও কিন্তু ইন্টারভিউ আসবে না। এমন একটা জায়গা তৈরি করতে হবে যে ওবিসি সমস্যা মিটবে, প্রথম নোটিফিকেশনটা যেন প্রাথমিক শিক্ষক নিয়োগ থাকে। আর 32,000 চলে গেলে কিন্তু আমাদের কপাল পুরো খারাপ। 32,000 এর মধ্যে যাবে বলে আমার মনে হয় না। তো তার মধ্যে যদি নোটিফিকেশনটা, নিউ নোটিফিকেশনটা আনতে পারি, তাহলে আমাদের ঝড়ের গতিতে ঘোড়া যেমন দৌড়ায় ওই রকমভাবে কাজ চলবে। শুধু সরকার থেকে একটাবার আমাদের নোটিফিকেশনটা ছিনিয়ে আনতে হবে, শূন্যপদটা ছিনিয়ে আনতে হবে। তাহলে মনে করবেন গৌতম পাল মহাশয় ঝড়ের গতিতে কাজ করবে। এটা আপনারা মাথায় রাখবেন। সেই জায়গাটা তৈরি করতে হবে। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য প্রচারে থাকতে হবে। সবাই কিন্তু নিউজ দেখেন আর সবাই জানেন 2022 প্রাথমিক টেট পাসরা এরা আন্দোলন করে, দীর্ঘদিনের বঞ্চনার শিকার। আর মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরার দরকার যে আমরা একটা সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন, আমাদের কোনো রাজনৈতিক কেউ নেই যে আমাদের পিছন দিক থেকে কোনো যুক্তি দেবে। বরাবরই আমরা নিজের স্বার্থে লড়াই করি, আমাদের স্কুলে ফেরার জন্য লড়াই করি, আমরা দীর্ঘদিনের প্রশিক্ষণ প্রাপ্ত, আমরা দীর্ঘদিনের অপেক্ষারত, এটুকুই। আর একজন বলছিলেন যে পাকিস্তানের হামলা নিয়ে বলছিল, একটু অন্যরকম বলা হচ্ছে। পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে হামলা। যারা ঘুরতে যাওয়া পর্যটক, ভূস্বর্গে ঘুরতে যাওয়া স্বামী স্ত্রী, তারা একটা সুন্দর মুহূর্ত কাটাচ্ছিল পেহেলগাঁওয়ের সেই ঠান্ডা এরিয়ায়। সেইখানে তার সন্তান বউয়ের সামনে, নতুন স্ত্রীর সামনে, নতুন নববধূর সামনে যেভাবে নৃশংসভাবে কাপুরুষালী গুলি করে হত্যা করলো, তার তীব্র নিন্দা। এবং এই হানা দিয়ে তাদের আত্মার শান্তিটা পেয়েছে, তাদের আত্মার শান্তি পেয়েছে, আমরাও শান্তি। এবং এটা ধারাবাহিক হানা দিক এবং দিয়ে পুরো পাকিস্তানের যে জঙ্গি ঘাঁটিগুলো সেগুলো চুরমার করে দিক। আর দেশকে আমরা প্রত্যেকেই ভালোবাসি। অন্য দেশে গিয়ে কোথাও ঘুরতে গেলে বা কোনো খেলা দেখতে গেলে, অন্য দেশে গেলেই বুঝতে পারবেন যে আমার মাতৃভূমি, আমার ভারতবর্ষ কতটা আমার সেফ জোন। দেশের মধ্যে থেকে দেশের মর্ম বুঝবেন না, দেশের বাইরে গেলে বুঝবেন যে আমার এই ভারতবর্ষ, আমার এই মাতৃভূমি আমার কাছে কতটা মূল্যবান। এখানে গা ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছি, এই আমার মাতৃভূমি। তার জন্য জীবন দিতে প্রস্তুত, এটা পরিষ্কারভাবে জানাচ্ছি। এটা তার জন্য জীবন দিতে প্রস্তুত। আমার নিজের ভাই বাইরে থাকে, কখনো কুয়েত কিংবা রাশিয়া, তারপর সৌদি আরব, তা ও বাইরে গিয়ে বলে যে ওই দেশে গেলে কেউ আপন নয়। আমার পরিচয় কিন্তু ইন্ডিয়ান, আমার পরিচয় ইন্ডিয়ান, মা বাবা নয়। কোথায় মা বাবা কোনো কথা না, বাইরের দেশে গিয়ে কে ইন্ডিয়ান, গায়ে কাটা দিচ্ছে। অন্য দেশে না গেলে বোঝা যাবে না যে আমার ভারতবাসী, মানে আমার ভারতবর্ষ, আমার ভারতবাসী আমার কাছে কতটা মূল্যবান। কেউ যদি খেলা দেখতে যান বাইরের দেশে কোথাও, বুঝবেন সেই জায়গাটা যখন অন্য, মনে করুন পাকিস্তানের সাথে বা অস্ট্রেলিয়ার সাথে যখন খেলা হচ্ছে, আপনি বসে আছেন পাশে অস্ট্রেলিয়ান কিংবা পাকিস্তানি বসে আছে, তখন বুঝবেন আমার দেশ কতটা ভালো, আমার দেশের জন্য আমি জীবন দিতে পারি কিনা। ঘরে বসে বোঝা যাবে না যে আমার দেশ কতটা ভালো। দেশকে ভালোবাসা আমাদের প্রধান কর্তব্য। অবশ্যই জঙ্গি ঘাঁটি ভেঙেছে, আরও যে কটা আছে ভেঙে দিক। এইভাবে নিরস্ত্র একটা ঘুরতে যাওয়া আনন্দরত অবস্থায় ফ্যামিলির সামনে গুলি করে মারা, আর সেই যাওয়ার সময় হাসিতে খুশিতে কত প্রস্তুতিতে আমরা কাশ্মীরে বা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, আসার সময় কাঁদতে কাঁদতে সেই সব দিদিরা বোনেরা যখন বাড়িতে আসলো, এর থেকে দুঃখ আর কিছু হতে পারে না। এর থেকে দুঃখ এটা ভাষায় প্রকাশ করা যাবে না। এরম জঙ্গি ঘাঁটি আরও 2-4টে ভাঙে, কোনো অসুবিধা নেই। এটুকুই আমি বলে দিলাম। একজন জিজ্ঞাসা করছিল, বলে দিলাম একদম আই লাভ মাই ইন্ডিয়া, সত্যিকারেই লাভ মাই ইন্ডিয়া। আর ইন্ডিয়ার মতো শান্ত, সহানুভূতি, ধর্মনিরপেক্ষ এরকম দেশ পৃথিবীর মধ্যে নেই, যেখানে সব ধর্মের সমন্বয়ের মানুষ, হানা হয় না। যেখানে মুসলিম কান্ট্রি সেখানেও তো হানাহানি হচ্ছে, কিন্তু আমাদের ইন্ডিয়ার মতো শান্ত দেশ, সহানুভূতির সে দেশ, এইরকম দেশ অন্য কোথাও নেই। ঠিক আছে, এটুকু বলার, আই লাভ মাই ইন্ডিয়া, এটুকু বলার। আর আসুন আমরা প্রাথমিক শিক্ষক, আমাদের প্রধান লক্ষ্য যেটুকু করার সেটুকু করি দেশের জন্য। তার সাথে সাথে আমাদের পরিবার, আমাদের বাঁচার পাথেও দিনের পর দিন একদম মানসিক অবস্থা ভেঙে যাচ্ছে। দিনের পর দিন প্রত্যেকেরই মানসিক পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে। আগে যে লাইভ দেখার সময় 200, 250, 300 জন অনলাইনে থাকতো, এখন কিন্তু কমে 100-150 জন করে অনলাইনে আসে। এগুলো এই দীর্ঘদিনে অপেক্ষা করে অনেকে ধরে রাখতে পারছে না,
অনেকেই ধরে রাখতে পারছে না, টেনশনের চাপা টেনশন কাজ করছে। আমরা কখন কার উপরে কীভাবে রেগে যাচ্ছে আমরা নিজেরাই জানি না। আসুন একসাথে এই লড়াইগুলো তুলে ধরি, অন্তত এই প্ল্যাটফর্মটা আপনারা কাজে লাগান, এটুকুই বলা। ধন্যবাদ সবাইকে।